সিপিএম এর আগে যে শক্তিটা ছিল তার মূল উৎসটা ছিল গ্রামাঞ্চল। আমরা সিপিএম এর জেতা 24টি আসনে সিপিএমকে সমর্থন করেছি, আমরা নিজেরা 12টা আসনে লড়েছি। হ্যাঁ, আমরা অবশ্যই জোরের সাথে বলেছি যে পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দেওয়া যাবে না, তৃণমূলকে একটুও ছাড় নয়। তো ফলে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, আমরা তৃণমূলকে কোথাও কোনো ছাড় দিই না। বামপন্থী সরকার নেই, এটা বড় প্রশ্ন নয়। একজনও বামপন্থী বিধায়ক নেই, এটা অবশ্যই বড় প্রশ্ন। একজন দলিত নেতা, 80 বছর তার বয়স, তিনি অযোধ্যায় লল্লু সিংকে হারিয়ে সেখান থেকে জিতে আসছেন। আগে পশ্চিমবাংলাটা উত্তরপ্রদেশে পরিণত হোক, বিজেপি আসুক, তার তাণ্ডব শুরু হোক, তখন আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। যে 21শে নির্বাচনে অবশ্যই আমরা বলেছি নো ভোট টু বিজেপি। নমস্কার, রাজবাংলা থেকে আমি শুভাশিস। এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন সিপিআই এমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর দা, রাজবাংলাতে আপনাকে স্বাগত। সামনেই লোকসভা ইলেকশন চলে গেল, একটা সোজাসুজি কথা জিজ্ঞাসা করি, ভারতবর্ষের বামপন্থীদের ভবিষ্যৎ পিছনের দিকে। একটা আরএসএস এর মতো সংগঠন 100 বছরে তারা প্রায় দেশ শাসন করছে, সেখানে আর একটা বামপন্থী অর্গানাইজেশন এই অবস্থা, এটাকে কিভাবে দেখেন? আমি 100 বছর পেছনে তো যাব না, আমি এই মুহূর্তের জবাবটা দিচ্ছি যে বিজেপি এবারে নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে, বেশ বড় ধাক্কা খেয়েছে। 400 পার বলছিল এনডিএ, 370 বলছিল বিজেপি একা, সেখানে 240-এ মানুষ আটকে দিয়েছে। এবং 240-এর মধ্যে বেশ কিছু আসন আছে যেটা খুব কম ব্যবধানে তারা জিতেছে, যেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আর সবচেয়ে বড় কথা, উত্তরপ্রদেশ যেটা ওদের সব থেকে বড় ঘাঁটি, যেখানে মোদি, শাহ, যোগী, যেখানে অযোধ্যা, যেখানে রাম মন্দির, সেই জায়গায় মানুষ বিজেপিকে বড় আকারে প্রত্যাখ্যান করেছে। ফলে এবারের নির্বাচনটা আরএসএস এর জন্য, বিজেপির জন্য কোনো শক্তি বৃদ্ধির নির্বাচন ছিল না, এটা হচ্ছে ওদের জন্য প্রত্যাখ্যানের নির্বাচন, জনগণ প্রত্যাখ্যান করেছে। আর যদি বামপন্থীদের কথা বলি, বামপন্থীরা অবশ্যই সাম্প্রতিককালে সংসদীয় রাজনীতিতে বেশ দুর্বল হয়ে পড়েছে, তবু তার মধ্যে অন্তত একটা কিছুটা শক্তি বৃদ্ধি বামপন্থীদের এবারের নির্বাচনে ঘটেছে। যে সংখ্যাটা গতবার ছিল 6, সেই সংখ্যাটা বেড়ে এবার দাঁড়িয়েছে 9। আমি 6-এর সংখ্যাটা ধরি, 4 জন তামিলনাড়ু থেকে সিপিএম এবং সিপিআই আছেন, এবং কেরালা থেকে 2 জন বামপন্থী সাংসদ আছেন, একজন সিপিএমের, একজন আরএসপি, যদিও তারা দুজনের দুটো আলাদা ফ্রন্ট থেকে আছেন, একজন এলডিএফ, একজন ইউডিএফ। আর তার সাথে যুক্ত হয়েছে 3 জন হিন্দি বলয় থেকে। আমাদের 2 জন সাংসদ এলেন বিহার থেকে, আর রাজস্থান থেকে সিপিএমের একজন সাংসদ এলেন। তো সব মিলিয়ে আমার মনে হয় সামান্য হলেও একটা শক্তি বৃদ্ধি বামপন্থীদের রয়েছে। আর এই মুহূর্তে বামপন্থীদের শক্তি বৃদ্ধি মানে যে গোটা দেশ জুড়ে যেভাবে গণতন্ত্রের প্রশ্নে, সংবিধানের প্রশ্নে মানুষ রুখে দাঁড়িয়েছে, এটা তো আমি মনে করি বামপন্থীদের জন্য বিরাট সুখবর। এতে বামপন্থীদেরও বড় ভূমিকা আছে এবং বামপন্থীরা এখান থেকে অনেক বেশি শক্তি পাবেন। যদি পশ্চিমবঙ্গের নিরিখে আসে, আপনাদের সেই তুলনায় লিবারেশনের সংগঠন একেবারেই কম। আর একটা দল সিপিআইএম, তাদেরও অবস্থা খুবই খারাপ, মানে সংসদীয় রাজনীতির নিরিখে এবং সংখ্যার নিরিখে। আপনি বারবার তাদের কথা বলছেন, দেখছি যে কোথাও হয়তো আমরা যেগুলো বারবার বলি যে মধ্যবিত্তের পার্টি হয়ে গেছে, আপনি ওকে সেটাই একই দিকে যান? না, প্রথম কথা আমি বলছি সিপিএমের রেজাল্টটা খুব খারাপ, আমি এটা মনে করি না। যদি কেউ খুব বেশি আশা করে থাকেন যে এবার নির্বাচনে সিপিএম 8টা আসন জিতবে, 6টা আসন জিতবে, আমার মনে হয় না এমন পরিস্থিতি ছিল। তো যে পরিস্থিতি ছিল সেখানে মুর্শিদাবাদ ওরা জিতলেও জিততে পারতেন, না জিততে পারেননি, কিন্তু সেকেন্ড হয়েছেন। আমি আশা যেটা করেছিলাম যে যাদবপুর বামপন্থীদের সিপিএমের একটা সময় পুরনো বড় ঘাঁটি, সেখানে অন্তত নতুন প্রজন্মের নেতা দাঁড়িয়ে দ্বিতীয় অবস্থানে থাকবেন, এটা আমার আশা ছিল, সেটা হয়নি। কিন্তু তবুও আমি মনে করি দমদম, যাদবপুর, শ্রীরামপুর, এসব জায়গায় সিপিএমের নেতারা যে ভোটটা পেয়েছেন, সে ভোটটা খারাপ নয়। সে ভোটে নির্বাচন জেতা যায় না আজকের দিনে। আর সিপিএম এই মুহূর্তে একটা তৃতীয় শক্তি পশ্চিমবাংলায়। তো আমার যেটা মনে হয় যে পশ্চিমবাংলায় সিপিএম বা বামপন্থীরা সবাই মিলে আমরা একটা দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসতে হবে, বিজেপিকে তৃতীয় শক্তিতে পরিণত করতে হবে। এটা হচ্ছে আমার কাছে চিন্তার ব্যাপার। বাকি সিট জেতা, না জিততে পারা, সেটা খুব বড় কথা নয়। ভোট বাড়ানো এবং শক্তি বৃদ্ধি করা, এটা হচ্ছে এই মুহূর্তে বড় কথা। আর সেখানে আপনি যেটা বললেন যে
সিপিএমের সংগঠনের শক্তি, এটা একটা মোটামুটি দেখা যাচ্ছে যে সিপিএমের আগে যে শক্তিটা ছিল তার মূল উৎসটা ছিল গ্রামাঞ্চল, গ্রাম, কৃষক, গরিব মানুষ। এখন যে সিপিএমের ছবিটা দেখা যাচ্ছে এটা মূলত দক্ষিণবঙ্গে এবং সেখানে একটা শহরতলি শহুরে, তো সেটাও খারাপ নয়, সেটাও দরকার, শহুরে মধ্যবিত্ত, শহুরে শ্রমজীবী মানুষ, কিন্তু গ্রামটা তো অবশ্যই দরকার। ফলে পশ্চিমবাংলায় নতুন করে বামপন্থীদের আবার উঠে দাঁড়াতে হবে। গ্রামাঞ্চল, কৃষক, বর্গাদার, ক্ষেতমজুর, গ্রামের বাইরে গোটা পশ্চিমবাংলার যে ক্ষুদ্র অর্থনীতি, এই যে নতুন শ্রমিক যারা আজকে রানার সারাদিন ধরে এদিক ওদিক জিনিস পৌঁছে দিচ্ছে, জোম্যাটো, ওয়ার্কার, জোম্যাটো, অ্যামাজন, সুইগি, এই যে যারা এত পরিশ্রম করছে, কোনো নিরাপত্তা নেই, কোনো সম্মান নেই, এই যে স্কিম ওয়ার্কার মহিলারা, মিড ডে মিল, তারা একটা বড় শক্তি হিসেবে উঠে আসছেন। এই যে গ্রামাঞ্চলে বর্গাদার উঠছে, এই যে সন্দেশখালিতে যাদের জমিটাকে, চাষের জমিটাকে ভেরিতে পরিণত করে দেওয়া হচ্ছে, এই যে প্রশ্নগুলো আছে পশ্চিমবাংলায়, তো এই প্রশ্নগুলো ধরে গ্রামাঞ্চলে, শহরতলিতে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের একটা আরও বড় ঐক্য, আন্দোলন, এই যে টাস্কটা আছে, আমার মনে হয় এটাই হচ্ছে এখন তো বড় টাস্ক বামপন্থীদের কাছে। তো সেই জায়গাটা তো আছে, সেই কাজটা আমার মনে হয় আগামী 2 বছর যদি আমরা করতে পারি পশ্চিমবঙ্গে, তাহলে অবশ্যই বামপন্থা আবার উঠে দাঁড়াবে এখানে। দীপঙ্কর, পশ্চিমবঙ্গের নিরিখে আপনারা বারবার অভিযোগ এসছে, যদিও সিপিআইএম এর কাছ থেকে বা তাদের ফেসবুক বিপ্লবীদের কাছ থেকে, যে পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে বা আপনারা সেভাবে সরব হন না। এটা খুব মিথ্যে কথা, ভুল কথা। আমরা মমতার বিরুদ্ধে সরব, যত আন্দোলন সিপিএম করছে তত আন্দোলন আমরাও করছি এই সমস্ত প্রশ্নে, নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে বা গ্রামাঞ্চলে গেলে কোথাও বর্গা উচ্ছেদের বিরুদ্ধে, মজুরির প্রশ্নে, সমস্ত প্রশ্নে, বা গণতন্ত্রের প্রশ্নে, যেখানেই ধরুন ছাত্র রাজনীতি করতে গিয়ে যদি গণতন্ত্র আক্রান্ত হয়, শ্রমিক রাজনীতি থেকে এখানে গণতন্ত্র আক্রান্ত হয়, সব প্রশ্নে আমরা বিরোধিতা করি। মহিলা প্রশ্নে সন্দেশখালিতে আমরাও টিম পাঠিয়েছি, তারা তাদের রিপোর্টটা আমরা দেখেছি। আমরা যেটা বলেছিলাম 21-এর নির্বাচনে ঠিক পরে, যে 21-এর নির্বাচনে অবশ্যই আমরা বলেছি নো ভোট টু বিজেপি, কিন্তু নো ভোট টু বিজেপি যখন বলেছি তখনও আমরা সিপিএমের জেতা 24টি আসনে সিপিএমকে সমর্থন করেছি, আমরা নিজেরা 12টা আসনে লড়েছি। হ্যাঁ, আমরা অবশ্যই জোরের সাথে বলেছি যে পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দেওয়া যাবে না, ফলে বিজেপিকে পশ্চিমবাংলাতে হারাতে হবে, এটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। এবার সেটা যদি সিপিএম জিতে বিজেপি হারে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, আমাদের খুব খুশি হব আমরা। কিন্তু সেটা যদি সিপিএম শুধু সেই জায়গাটা যদি না থাকে, আর বিজেপিকে যদি অন্য কোনো শক্তি হারায়, তো অন্য শক্তি হারাবে, তৃণমূল হারাচ্ছে, তাহলে তৃণমূল হারাবে। যেখানে সিপিএমের সাথে আমাদের মত পার্থক্য সেটা হচ্ছে ওরা ওই যে বিজেমূলের কথাটা বলে, আমরা কোনোদিন বলি না। আমরা বিজেপি এবং তৃণমূলকে আলাদা করে দেখি, বিজেপিটাকে অন্য সমস্ত পার্টি থেকে আজকে আমরা আলাদা করে দেখি। এটা দেখতে না পারি তাহলে আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতি কিছুই বোঝা যাবে না আজকে। আর আমরা একইভাবে আমরা এটা বলেছিলাম, ওই জন্য যে নো ভোট টু বিজেপির পরে আমরা বলেছি যে বিজেপিকে একটিও ভোট নয়, তৃণমূলকে একটুও ছাড় নয়। তো ফলে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, আমরা তৃণমূলকে কোথাও কোনো ছাড় দিই না। কিন্তু মানে হয়ে গেল কি মানে বিজেপিকে একটিও ভোট নয়, এই ট্যাগলাইনটা হাফ থেকে গেল না। হাফ কেন থেকে যাবে? মিডিয়ার দৌলত না, মিডিয়ার দৌলত না, মানে বিজেপিকে, হ্যাঁ আমরা বলেছি বিজেপিকে এটা না, কি তৃণমূলকে একটু ছাড় না, আমরা রাজ্য সরকারের প্রশ্নে বলেছি। প্রশ্নটা হচ্ছে যে বিজেপিকে একটিও ভোট নয়, তার সাথে কেউ যদি বলে তৃণমূলকেও একটিও ভোট নয়, তাহলে তো পশ্চিমবাংলাটা প্র্যাকটিক্যালি খোলা হয়ে যাচ্ছে। আমরা বড় একটা অংশ ছেড়েই দিচ্ছি, সেখানে শুধুমাত্র লেফটের কথা বলছি। সেটা লেফট যদি সেই জায়গায় থাকতো তাহলে তো আমাদের বলারও দরকার ছিল না, তারা তো একসময় থেকেছেন সেই ক্ষমতার জায়গায়। তো সেটা বড় প্রশ্ন নয়। বিজেপিকে পশ্চিমবাংলায় 1 নম্বর, পশ্চিমবাংলাতেও শুধু দেশে নয়, কেউ কেউ অপেক্ষা করে আছেন যে এখনো তো বিজেপি বিরোধী দল, তাহলে বিজেপির বিরুদ্ধে এত বলবো কেন? আগে বিজেপি ক্ষমতায় আসুক, আগে পশ্চিমবাংলাটা ত্রিপুরায় পরিণত হোক, আগে পশ্চিমবাংলাটা উত্তরপ্রদেশে পরিণত হোক, বিজেপি আসুক, তার তাণ্ডব শুরু হোক, তখন আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। এইটা যদি কেউ অপেক্ষা করে থাকেন তাহলে আমরা মনে করি সেটা খুব ভুল। কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে যে আমাদের বর্তমানের মধ্যে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করতে হবে। তো পশ্চিমবাংলাটা ভারত থেকে বিচ্ছিন্ন নয়, পশ্চিমবাংলায় বিজেপি বাড়ছে,
এবারের নির্বাচনে আবার মানুষ ঠেকিয়ে দিয়েছে, 21-এ ঠেকিয়েছে, 24-এ আবার ঠেকিয়েছে। তৃণমূল এককভাবে পারছে না। তৃণমূল করেছে পশ্চিমবাংলার নাগরিক সমাজ, পশ্চিমবাংলার ছাত্র যুব আন্দোলন, পশ্চিমবাংলার উদার বামপন্থী চেতনা, পশ্চিমবাংলার সাংস্কৃতিক আন্দোলন, পশ্চিমবাংলার নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন, লিটল ম্যাগাজিন, সিভিল সোসাইটি, সবাই মিলে হাত লাগিয়ে তবে বিজেপিকে আমরা ঠেকাতে পেরেছি। আমরা এবারের নির্বাচনও আমরা যেহেতু ইন্ডিয়া জোট ছিল না, তাই আমরা একটা প্রার্থী দিয়েছিলাম, শুধুমাত্র বর্ধমান পূর্ব থেকে আমাদের একজন যুব নেতা লড়েছেন। কিন্তু বাকি আমাদের রাজ্য জুড়ে আমাদের যে পুরো শক্তি, সেই পুরো শক্তিটাকে আমরা লাগিয়েছিলাম যে বিজেপি হারাও। এবং সেই জন্য ধরুন হুগলিতে আমরা আনন্দিত যে অন্তত হুগলি কম ভোটে বিজেপি গতবার জিতেছিল এবং আমরা হুগলিতে বিজেপিকে ঠেকাতে পেরেছি, হারাতে পেরেছি। ব্যারাকপুরে আমরা বিজেপিকে হারাতে পেরেছি, বাঁকুড়াতে আমরা বিজেপিকে হারাতে পেরেছি। বেশ কিছু জায়গায় বিজেপিকে হারানো গেছে। এটা আমাদের কাছে খুব মনে হয় যে একটা আপাত স্বস্তির ব্যাপার। কিন্তু হারালেও বিজেপি পশ্চিমবাংলায় ক্রমাগত বাড়ছে। তো আমরা যেটা চাই যে পশ্চিমবাংলায় বিজেপি দুর্বল হোক, বামপন্থীরা সেই জায়গাটায় উঠে আসুক, এবং উঠে আসার প্রশ্নে আমাদেরও প্রচেষ্টা আছে, সিপিএমের অবশ্যই আছে। যদি সবাই মিলে একসাথে একযোগে প্রচেষ্টা চালানো যায় তাহলে আরও ভালো। আপনার দিক থেকে কি মনে হয় এই যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের এই যে অধঃপতন বা একটাও সিট না পাওয়া বা হয়তো সামান্য উন্নতি করেছে কিন্তু দীর্ঘ বছর লেফটের দিক থেকে পশ্চিমবঙ্গ সরে যাচ্ছে, এটা কি কোনো রাইটিস্ট উইং সেই দিকে অনেক বেশি তাদের প্রভাবের ফল নাকি বামপন্থীদের নিজেদের? এটা তো সারা দেশ জুড়ে বিজেপির যে একটা বিরাট বড় আপসুইং। ধরুন উড়িষ্যা, কেউ ভেবেছিল উড়িষ্যাটা হঠাৎ করে মনে হচ্ছে বিজু জনতা দলটা উবে গেল, সেখানে হঠাৎ করে বিজেপি ক্ষমতায় চলে এলো। ত্রিপুরাতেও কেউ ভেবেছিল সেখানে সিপিএমের সরকার চলতো, হঠাৎ করে বিজেপি ক্ষমতায় চলে আসবে। কোথাও কোথাও মনে হচ্ছে বিজেপি চলে আসাটা হঠাৎ করে তো নয়, ভেতরে ভেতরে নিশ্চয়ই বিজেপি বাড়ছিল। ফলে বিজেপি বাড়ছে গোটা দেশ জুড়ে, এবারে দক্ষিণ ভারতে বিরাট আকারে বেড়েছে। তো গোটা দেশে রাজনীতিটা দক্ষিণপন্থী আপনি যদি আর্থিক নীতির কথা বলেন, সে তো বাজারি অর্থনীতি তো 1991 থেকে শুরু হয়েছে। বিজেপি মানে নিছক দক্ষিণপন্থা নয়, বিজেপি মানে এমন একটা দক্ষিণপন্থা যেটা ফ্যাসিবাদী দক্ষিণপন্থা, যেটা অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক, গোটা দেশের মানুষকে একদম গণতন্ত্রকে কণ্ঠরোধ করে দেওয়া দক্ষিণপন্থা। ফলে এই যে বিপদটা, এই বিপদটা তো গোটা দেশে বাড়ছে। গোটা দেশে যদি বাড়ে পশ্চিমবাংলাতেও বাড়বে। তো পশ্চিমবাংলাতে বাড়ছে, আমাদের চোখের সামনে বাড়ছে, সেটা দেখে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। তো আমার মনে হয় যে পশ্চিমবাংলায় অতীতের কথা এক্ষুনি ভেবে খুব লাভ নেই। 34 বছর বাম সরকার ছিল, সে সরকারটা কেন পড়লো আমরা সবাই জানি। এবং সেখান থেকে পড়ার পরে ধীরে ধীরে ধারাবাহিক যে ক্রমিক একটা শক্তি ক্ষয় হয়েছে বামপন্থীদের সংসদীয় রাজনীতিতে, সেটা চিন্তার বিষয়। এই যে একটা ক্রনিক এক টাইপের ডিক্লাইন, এটা আটকাতে হবে। এটা একটা ক্ষয় রোগের মতো, এই ক্ষয় রোগটা থেকে বেরোতে হবে এবং এখান থেকে তার মানে নতুন কিছু শক্তিও পেতে হবে, পুরনো জায়গা পুনরুদ্ধারও করতে হবে, নতুন শক্তিও পেতে হবে। এবং সেই জন্য আমি বারবার যে কথাটা বলছি যে গ্রামাঞ্চল যেটা মূল শক্তির জায়গা, কৃষক আন্দোলন যেটা মূল শক্তির জায়গা, গরিব মানুষ, দলিত আদিবাসী যেটা মূল শক্তির জায়গা, তার সাথে সাথে ক্ষুদ্র অর্থনীতি, ছোট দোকান, এখানকার এই সাধারণ অসংগঠিত শ্রমিক, স্কিম ওয়ার্কার, এই নতুন আন্দোলন, তার সাথে স্বাস্থ্য, শিক্ষা, সব প্রশ্নই, এই সমস্ত প্রশ্ন নিয়ে একটা নতুন করে উঠে দাঁড়াতে হবে। এই উঠে দাঁড়ানোটা ওই অতীতের সাথে তুলনা করলে হবে না। আমার মনে হয় 77 থেকে যে 2011 পর্যন্ত যেটাকে আমরা, অর্থাৎ বামফ্রন্ট বললে, বাম বললে আমরা সরকারের কথাটা ভাবি, ওটা এক্ষুনি ভেবে লাভ নেই। তারও আগে চলে যান, 60-এর দশক, 50-এর দশক, বামপন্থীরা কি করতো? বামপন্থীরা আন্দোলন করতো, সেই আন্দোলনে একটা ছাপ বিধানসভাতেও দেখা যেত। সেই আন্দোলনের ছাপটা বিধানসভায় উঠছে না এখনো, বিধানসভার বাইরে আন্দোলনটা আছে। এই আন্দোলনের আওয়াজটা যেন বিধানসভা পর্যন্ত পৌঁছয়। একটা লেফট ব্লক অন্তত বিধানসভার ভেতরে, যেটা বিহারে ধরুন একটা কঠিন রাজ্য, হিন্দি বলা হয়, সেইখানে আমরা 16 জন এমএলএ বামপন্থীরা সেখানে পৌঁছতে পেরেছি। সংসদের রাজনীতিটা আরও কঠিন হিন্দি বলয় থেকে, সেখানে আমরা কিছু পাঠাতে পেরেছি। পশ্চিমবাংলায় এই যে জায়গাটা একটা ভারসাম্যহীন হয়ে গেছে, যে একজনও বামপন্থী বিধায়ক নেই, মানে এটা বড় প্রশ্ন। বামপন্থী সরকার নেই, এটা বড় প্রশ্ন নয়, একজনও বামপন্থী বিধায়ক নেই, এটা অবশ্যই বড় প্রশ্ন। এবং এই সংকটটাকে সমাধান করতে হবে যে অন্তত 1 ডজন বিধায়ক, 20 জন বিধায়ক, একটা ব্লক
বামপন্থী রাজনীতি যেটা রাস্তার ওপরে চলছে সেটা বিধানসভার ভেতরেও সেই আওয়াজটা হোক, এই জায়গাটা আমার মনে হয় সংকটটা। এইটা করতে গেলে আমি একেবারে অন্যভাবে বলি যে এই যে সংকট থেকে বেরোতে গেলে কি কি উপায় আপনার কাছে মনে হয়? যে উপায় আমার কাছে কোনো ম্যাজিক ফর্মুলা তো নেই। উপায় ওটাই যেটা কমিউনিস্টরা করেছে। সেখানে সিপিএম, আমরা তো ধরুন পশ্চিমবাংলায় চিরকালই খুব একটা দুর্বল পার্টি হিসেবে আছি, খুব সেভাবে বেড়ে উঠতে পারিনি। এবারে নির্বাচনে কম ভোট পেয়েছি, যে ভোটটা নর্মালি আমরা পেতে পারতাম এত পোলারাইজ সিচুয়েশনে বিজেপি হারাও, সেখানে হয়তো আমাদের যারা ভালোবাসে এরকম কিছু মানুষও সেখানে বিজেপিকে হারাতে হয়তো তৃণমূলকে ভোট দিয়েছে। এগুলো হবে। সিপিএমকে ভালোবাসে এরকম অনেক মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে ঠেকানোর জন্য। আবার হয়তো কেউ যারা বিজেপি টিজেপি বোঝে না, যারা শুধুমাত্র তৃণমূলটাই বোঝে আর তৃণমূলকে হারাতে হবে, তারা তৃণমূলকে হারাতে বিজেপি বেশি দক্ষ, বেশি আন্তরিক এটা মনে করে হয়তো বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারে কিছু। এই যে জায়গাটা, তো আমার মনে হয় পশ্চিমবাংলায় এই সমস্ত আন্দোলনের জায়গাটা, সংগঠনের জায়গাটা, এই জায়গাটাকে বাড়াতে হবে। আর রাজনীতির জায়গাটাতে একটা স্বচ্ছতা আনতে হবে, একটা স্পষ্টতা আনতে হবে। এটা জোরের সাথেই বলতে হবে যে পশ্চিমবাংলা গোটা দেশে, পশ্চিমবাংলাটা কোনো বাইরে বিচ্ছিন্ন নয়। অতএব বিজেপি আমাদের কাছে 1 নম্বর শত্রু। এবং ওই বিজেপি আর তৃণমূলকে একাকার করে দেখলে কেউ দেখতেই পারেন যে যা বিজেপি তাই তৃণমূল, একটা একই মুদ্রার এপিট ওপিট এ সমস্ত বলে, এগুলো আমার মনে হয় তাই যদি বলি আমরা, তাহলে 80% পশ্চিমবাংলা খরচের খাতায়। তাহলে তো লাভটা কি হচ্ছে? তাহলে যে মানুষগুলো তৃণমূলকে ভোট দিচ্ছে, আমার তো মনে হয় এই মানুষগুলো তো একসময় সিপিএমকে ভোট দিতেন। এই ভোটটাই তো লেফটের পাওয়ার কথা। গরিব মানুষের ভোট, মহিলাদের ভোট, ব্যাপক মুসলিম জনগণের ভোট, প্রগতিশীল চেতনার ভোট, যারা বাধ্য হয়ে বিজেপিকে ঠেকানোর জন্য। ফলে যে ভোটটা বিজেপিতে চলে গেছে সেটা ফিরবে কি ফিরবে না আমি জানি না, কিন্তু তৃণমূলের সাথে বিজেপির বিরুদ্ধে আমরা এই যে লোকে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে, এই বাধ্যবাধকতার জায়গা থেকে মানুষ যদি মুক্তি পায়, একটা জোরালো ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা যদি কিছু কেন্দ্রে হয়, এবং সেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা যদি লেফট কিছু সিট বের করে আনতে পারে, বা লেফটের সাথে অন্য কিছু আরও অংশ গণতান্ত্রিক তারা বের করে আনতে পারে, সেটা পশ্চিমবাংলার জন্য ভালো। কিন্তু বিজেপি অবশ্যই যেন পশ্চিমবাংলায় দুর্বল হয়। আচ্ছা, বিজেপির এই যে পশ্চিমবাংলার এই উঠে আসা শুধু কি মোদী নির্ভরতা, নাকি এখানেও মেরুকরণের রাজনীতির কারণ? মোদী এবং মেরুকরণ তো একই। মোদী তো অন্য কিছু না, মোদী সব থেকে ভালো মেরুকরণ করতে পারেন। মোদী মেরুকরণ ছাড়া আর কি করে? মোদী তো অন্য কিছু করে না। মোদী তো গোটা নির্বাচনে এবারে কি বলেছে? কোথাও গিয়ে মঙ্গলসূত্র, কোথাও গিয়ে বলছে যে সংরক্ষণে দলিত ওবিসি সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমকে দিয়ে দেবে। কথায় কথায় ক্রিকেট টিমে সমস্ত মুসলিম প্লেয়ারদের ক্রিকেট টিমটাকে ভর্তি করে দেবে, সেখানে কোনো হিন্দু প্লেয়ার চান্স পাবে না। এই যে পুরো মোদী তো হিন্দু মুসলিম করা ছাড়া আর মোদীকে আপনি অন্য কিছু বলতে শুনেছেন? মিথ্যে কথা বলেন ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে এসে এটা হিন্দুরা 2nd গ্রেড সিটিজেন নাকি এখানে পশ্চিমবাংলাটা নাকি বাংলাদেশ হয়ে যাবে, এইসব কথা বলা কতটা মমতাকে দায়ী করতে পারেন? না, আমি এটাই বলছি। মোদী, প্রথম কথা, মোদী মানেই মেরুকরণ। মোদীটা কোনো আলাদা ফ্যাক্টর নয়। এবারে পশ্চিমবাংলা কেন গোটা দেশ জুড়ে দেখবেন মোদী ধাক্কা খেয়েছে। মোদী ধাক্কা খেয়েছে মানে এই মেরুকরণের রাজনীতিটা ধাক্কা খেয়েছে। হিন্দু মুসলিম অযোধ্যা প্রত্যাখ্যান করে দিয়েছে। আপনি দূরে যাওয়ার দরকার নেই। যেখান থেকে রাম মন্দির, যেখান থেকে উঠলে যে গোটা দেশে নাকি এমন ঢেউ উঠবে যে মোদী একদম সেই ঢেউয়ে একদম ভাসতে ভাসতে নাচতে নাচতে তিনি আবার ক্ষমতায় চলে আসবেন, আর বাকি সবাই হাওয়া হয়ে যাবে। সেই অযোধ্যা থেকে একজন দলিত নেতা, 80 বছর তার বয়স, তিনি অযোধ্যায় লল্লু সিংকে হারিয়ে সেখান থেকে জিতে আসছেন। এর থেকে বড় আর কি প্রমাণ চাই যে ভারতবর্ষ এই হিন্দু মুসলিম মেরুকরণ এখান থেকে বেরিয়ে আসছে। পশ্চিমবাংলায় অবশ্যই এখানে একটা আছে, সেই পার্টিশনের সময় থেকে অনেক বেদনা, অনেক মানুষের মধ্যে হয়তো অনেক জ্বালা, সেখান থেকে একটা খুব অজ্ঞানতাও আছে। মুসলিমদের সম্পর্কে অনেক কিছু জানি না, এবং সেখান থেকে না জানা থেকে অনেক কিছু ধারণা করে নেওয়া, এবং সেটার উপর দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলে, মানুষকে মেরুকরণ করা হয়। আপনি দেখুন অধীর হেরে গেলেন বহরমপুরে সিটে, সেটা ব্যাখ্যা আমি দেখছি অনেকে বলছি যে আসলে মুসলিমরা সবাই ভোট দিয়ে দিয়েছে এবারে ইউসুফ পাঠানকে, আর তাই অধীর হেরে গেলেন। তা তো নয়। ব্যাপারটা হচ্ছে অধীরকে যে হিন্দুরা ভোট দিতেন তার একটা বড় অংশ বিজেপিতে ভোট দিয়েছে। অধীর যে মুসলিমদের যে ভোটটা পেতেন সেটা এবারও পেয়েছেন।
অত হিন্দু মুসলিম দেখার ব্যাপার নয়। বাবু তো নিজে ওখানে প্রেস কনফারেন্স করে বলেছেন যে মমতা ব্যানার্জি ওখানে শান্তিপুর বলে একটা কোথাও জায়গা আছে, মমতা ব্যানার্জি কি করে সেটা রায়ট করার তার ফলে কিছু হয়নি। আপনি ভোটের বিশ্লেষণটা পরিষ্কার দেখবেন, তৃণমূলের কোনো ভোট সেভাবে বাড়েনি ওখানে। ওখানে বিজেপির বিরাট ভোট জাম্প দিয়ে বেড়েছে। তো বিজেপিকে ভোটটা দিল কে? বিজেপিকে ভোটটা কে দিল? তৃণমূলকে যে মুসলিম ভোট দিত সে গিয়ে ছেড়ে দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। তৃণমূলের ভোট বিজেপিতে কাছে যায়নি। অধীরবাবুকে যারা ভোট দিতেন সেই একটা হিন্দু অংশ, তারা হয়তো মনে করেছেন অধীরবাবু জিতবেন কি জিতবেন না, তারা চলে গেছে। অথচ এইটা নিয়েও ঠিক উল্টোটা বোঝানো হচ্ছে। এই গোটা নির্বাচনের ফলাফল নিয়ে এটা বলা হচ্ছে যে মুসলিমরা পুরো কংগ্রেসের ভোটটাকে, প্রশান্ত কিশোরের মতো মানুষ বলে দিচ্ছেন যে কংগ্রেসের ভোটটা কি, কংগ্রেসের ভোটটা 20% মাইনরিটির ভোট আর 3-4% এদিক ওদিকের ভোট। এটা নয়, সম্পূর্ণ মিথ্যে কথা। এই যে গোটা দেশ জুড়ে যারা মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা কারা? তারা প্রাইমারিলি হিন্দু। অবশ্যই মুসলিম জনগণ দিয়েছেন। ওই কৃষক যারা ভোট দিচ্ছে হরিয়ানাতে, পাঞ্জাবে, উত্তর প্রদেশে, তারা কি? তারা সব মুসলিম, খুব ছোট অংশ মুসলিম। এই যে যুবক যারা ভোট দিচ্ছে বিহারে, উত্তরপ্রদেশে, তারা মুসলিম, খুব ছোট অংশ মুসলিম। তো ফলে এগুলো সংবিধান বাঁচানোর জন্য যে দলিত রাস্তায় নেমেছে, সংবিধানের জন্য যারা ভোট করেছে তারা মুসলিম, তারা নয়। ফলে এটা তো এই যে হিন্দু মুসলিম মেরুকরণটা, এটা পশ্চিমবাংলায় একটা ভিত্তি আছে, কিন্তু সেটাকে একদম জাগিয়ে তুলে পশ্চিমবাংলায় এমন একটা, ফলে আমার মনে হয় এটা তো বাংলার সবাইকে বুঝতে হবে, এই যে রাজনীতিটা বিজেপি করছে এটা পশ্চিমবাংলায় একটা স্থায়ী অশান্তি, স্থায়ী এখানে হিংসা, স্থায়ী এক ধরনের সংঘাত। এটা কি বাংলা চায়? নাকি বাংলার মানুষও চায়, গোটা দেশও চায়? গোটা দেশ ক্লান্ত হয়ে যাচ্ছে এই হিন্দু মুসলিম শুনতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। যে একটা আমাদের পশ্চিমবাংলাতেও এখানে অত কোনো হিন্দু মুসলিমের প্রশ্ন ছিল না, পার্টিশন হয়ে গেছে। তো পার্টিশনের একটা বেদনা আছে, সেগুলো ঠিক কথা। তো কিন্তু পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাজ্য, যে রাজ্যটা ধরুন একসময় শিল্প ছিল, সেই শিল্পগুলো চলে গেছে, সেই শিল্প পরে অন্য কোনো নতুন সেভাবে শিল্প গড়ে ওঠেনি। পশ্চিমবাংলা থেকে ব্যাপক পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হয়। বিহারেও একই অবস্থা। বিহার, পশ্চিমবাংলায় সব জায়গায় মনে করি অনেক বেশি, যেটা উন্নয়ন বলতে যেটা বোঝানো হয় সেই উন্নয়ন নয়। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামাঞ্চলের পরিষেবা, সাধারণ শহরাঞ্চলের পরিষেবা, এই সার্ভিস সেক্টর যদি বাড়ানো যায় তাহলে সেখানে অনেক মানুষ কাজ পাবে। আমাদের এই গিগ ওয়ার্কার, তাদের নিরাপত্তা, এই মহিলাদের নিরাপত্তা, সম্মান, মানে পশ্চিমবাংলাতে বড় একটা যে এজেন্ডাটা আছে তার মধ্যে কোনো হিন্দু মুসলিম বিভাজন নেই। পশ্চিমবাংলাতে এই হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে সংঘাত এনে এই যেটা করছে মারকাট একদম, আমার মনে একটা খুব ক্ষতিকর দিক। তবে আশা করি যে পশ্চিমবাংলাতেও এটা ব্যাপক মানুষ বুঝবেন। ফলে উত্তরপ্রদেশ যেভাবে প্রত্যাখ্যান করেছে, পশ্চিমবাংলা সেই উল্টো পথে কেন হাঁটবে? যে রাস্তায় উত্তরপ্রদেশ ছেড়ে দিচ্ছে, যেখানে অযোধ্যা, যেখানে যোগী, পশ্চিমবাংলা আজকে সেই পথে কেন হাঁটতে যাবে? কিন্তু উল্টো পথেই তো পশ্চিমবাংলা হাঁটছে। সেটা আছে, সেটা একটা বড় আমাদের কাছে সংকট যে পশ্চিমবাংলা বিজেপির শক্তি বাড়ছে। বিজেপির শক্তি এবার কেরালাতেও বেড়ে গেছে, বিজেপির শক্তি এবারে তামিলনাড়ুতে ভোট আসেনি, মানে সিট আসেনি, কিন্তু ভোট বেড়েছে। এটা চিন্তার ব্যাপার। এবং সেই জায়গাটা আটকানোর জন্য আমার মনে হয় আমাদের এই মেরুকরণের জায়গাটা থেকে বেরিয়ে আমাদেরকে মানুষের জীবন জীবিকা, গণতন্ত্র, সংবিধান, পশ্চিমবাংলার ব্যাপক মানুষের শান্তিতে সসম্মানে বেঁচে থাকার অধিকার, এই সমস্ত যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো মধ্যে কোনো হিন্দু মুসলিম হয় না, সেটা সবার, হিন্দুরও প্রশ্ন, মুসলিমেরও প্রশ্ন, এই প্রশ্নগুলোকে রাজনীতিতে প্রধানভাবে সামনে এনে আমাদের এটা করতে হবে। তো এটা বামপন্থীদের মূল দায়িত্বটা নিতে হবে। এখানে বামপন্থীদের নিতে হবে। এই যে একটা অর্থে মেরুকরণের বাইরে গিয়ে, হিন্দু মুসলিমের বাইরে গিয়ে এই ধরনের প্রশ্নগুলোকে, জীবন জীবিকা, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, সংবিধান, গণতন্ত্র, এই যে পশ্চিমবাংলার জন্য, গোটা দেশের জন্য প্রয়োজনীয়, এই এজেন্ডা নিয়ে বামপন্থীরা বাড়বে পশ্চিমবাংলায়। নমস্কার দীপঙ্কর দা। নমস্কার। আপনাকে রাই বাংলাতে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ।